ল্যাব নেই, তবুও স্বাস্থ্য কমপ্লেক্সে কেনা হচ্ছে পরীক্ষার রিয়েজেন্ট। ডায়াগনস্টিক সেন্টার খুলে বসেছেন মোড়লগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা। কামাল স্যারের টেস্ট করাইয়া এরপর যে স্যালাইন মিলাইন হেরা দিয়েছে সব ডাক্তাররা। আমার ক্লিনিক না, আমার ক্লিনিক না, আমার ক্লিনিক না। স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক সফর। অনেকগুলি অ্যানামোলিস পেয়েছি, পাশের ক্লিনিকটাও আমি ভিজিট করলাম। আমি ঢাকায় যাই, আমারও তো উত্তর কর্তৃপক্ষ আছে, আলাপ করে জনস্বার্থে যা করা দরকার তাই ইনশাল্লাহ আমরা করব। বিজেপির বাধায় 15 ঝিনাইদহ ও দিনাজপুর সীমান্ত দিয়ে 15 জনকে পুষিনের চেষ্টা। বাড়ানো হয়েছে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা। নোয়াখালীতে বেড়েই চলেছে চুরি, ছিনতাই ও ডাকাতি। অস্ত্রের মুখে লুটে দিচ্ছে টাকা সহ মূল্যবান সামগ্রী। পুলিশের অভিযানেও কমছে না অপরাধ। স্বাধীনতার 55 বছরেও পাকা সড়কের দেখা পায়নি পটুয়াখালীর ভরিপাশা গ্রামের মানুষ। বর্ষা এলেই 12,000 মানুষের দুর্ভোগ পৌঁছে চরমে। কাদামাখা পথে দুর্ঘটনায় মৃত্যুসংখ্যা। ভরা মৌসুমেও জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। চাঁদপুরের বাজারে কমেছে সরবরাহ, কেজি প্রতি বিক্রি হচ্ছে প্রায় 3,000 টাকায়। স্রোত বেশির কারণে ইলিশ মাছ বেশি হয়, কিন্তু স্রোত নাই, ইলিশ মাছও জন্ম হইতে পারে। কারেন্ট দ্বারা মূলত বাদ করে দিলে আবার শাবক ইলিশ মাছ দৈবন দেশ হয়তো আমরা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। কোনো ধরনের টেস্ট পরীক্ষা হয় না সরকারি এক স্বাস্থ্য কমপ্লেক্সে, এমনকি ল্যাবের সরঞ্জামও নেই। অথচ বছর বছর কেনা হচ্ছে পরীক্ষার রিয়েজেন্ট। হাসপাতালে বন্ধ অপারেশন থিয়েটারও। নিয়মনীতির তোয়াক্কা না করে হাসপাতালের সীমানা প্রাচীর ঘেঁষেই ব্যক্তিগত ডায়াগনস্টিক সেন্টার খুলেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। সেখানেই হয় রোগ নির্ণয়ের পরীক্ষা। বলছি মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা। বাগেরহাট ঘুরে এসে রিপোর্ট করেছেন সহকর্মী হাসান মিসবাহ, ছবি তুলেছেন জিহাদ ইসলাম, সঙ্গে ছিলেন বাগেরহাট সহকর্মী ইয়ামিন আলী। 5 লাখ মানুষের উপজেলা মোড়েলগঞ্জ, 16টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষের স্বাস্থ্যসেবার দায়িত্ব এই স্বাস্থ্য কমপ্লেক্সের উপর। হাসপাতালের 2য় তলায় একটি কক্ষে লেখা স্যানিটারি ইন্সপেক্টর। তালা খুলে ভেতরে গিয়ে দেখা গেল ল্যাবের কিছু যন্ত্রপাতি। ছোট্ট এই কক্ষেই ল্যাব বসানোর প্রস্তুতি চলছে। এখানে হাসপাতালে একটা ল্যাব অবশ্যই দরকার, এবং ল্যাব যখন ছিল মানুষ অনেক উপকৃত হয়েছে, এখন হয়তো সে থেকে মানুষের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ল্যাব না থাকলেও হাসপাতালের ফ্রিজে পাওয়া গেল কিছু রিয়েজেন্ট। কোনোটির মেয়াদ প্রায় শেষ, আর কিছু নতুন কেনা। খোঁজ নিয়ে দেখা গেল সবশেষ 2,43,000 টাকার রিয়েজেন্ট কেনা হয়েছে। আর অনেক রিয়েজেন্টের মেয়াদ শেষ বলে দাবি করলেও সেগুলো দেখাতে পারেননি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। সেই রিয়েজেন্টগুলো কোথায়, সেই প্রশ্ন আমরা করেছিলাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামাল হোসেনকে। তিনি বলেছেন এই ভবনে সেগুলো আছে, আমরা দেখতে চাইলে 2 দিন এসেও তিনি সেটির তালা খুলে দেননি। তার মানে কি রিয়েজেন্টগুলো কি এর ভেতরে নেই? ভবনের তালা খুলে না দিলেও জানালা দিয়ে দেখা যায় এই কক্ষে লাখ লাখ টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এর মধ্যে আছে অ্যান্টিবায়োটিক সহ অনেক জীবন রক্ষাকারী ওষুধও আছে। এনসিডি কর্নারের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং শিশুদের মেডিসিন। অথচ এই হাসপাতালে ওষুধ না পাওয়ার অভিযোগও করেছেন অনেক রোগী। শুধু প্যাথোলজি নয়, অন্য কোনো পরীক্ষাও হয় না এই হাসপাতালে। আবাসিক চিকিৎসকের কক্ষে ঢেকে রাখা হয়েছে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন। হয় না ইসিজি, এক্স-রে সেবাও বন্ধ 10 বছর ধরে। আপনার একটা উপজেলা যেখানে প্যাথোলজি টেস্ট হয় না, যেখানে এক্স-রে হয় না, যেখানে প্যাথোলজি যদি না থাকে, অপারেশন হয় না, আপনি নিশ্চয়ই উপজেলা কর্মকর্তা হিসেবে অনেক বড় ব্যর্থ। যে না, এর অনেক আগের থেকেই এটা চলে না। 50 শয্যার এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন রোগী আসেন 300 থেকে 350।
ভর্তি রোগী 20 জন। তাহলে তাদের পরীক্ষা নিরীক্ষা হয় কোথায়? ব্লাড নিতে কইছে, সেই চিত করিয়া নিয়ে এই যে দিতে কইছে, হারা পরীক্ষা করাই দেবে। হ্যাঁ, ওই কামালের এই যে হ্যাঁ হ্যাঁ ইনফেকশন হয়েছে পেটে। টেস্ট কোথায় করাইছেন? করাইছে কামাল স্যারের। কামাল স্যারের ওই যে টেস্ট করাইয়া এরপর যে এই স্যালাইন মেলাইন হেরা দিছে সব ডাক্তাররা, এই ডাক্তাররা। আপনারা ভুল কনসেপ্টে আছেন, আমার ক্লিনিক না, ক্লিনিকটা অন্যদের। আমি শুধু একটা রুম ক্লিনিকের ব্যবহার করি আমার চেম্বার হিসাবে। আমার ক্লিনিক বলে যেটা শুনছেন সেটা সঠিক না। নদীর নাম পানগুছি। এই নদীর পাড়েই মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন তাদেরকে নদী ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হয়। আর এরপর যখন তারা শোনেন এখানে কোনো ধরনের টেস্টই হয় না, তখন তারা ভোগান্তিতে পড়েন। কিন্তু কেন আসলে টেস্ট হয় না সেই বিষয়টি অনুসন্ধান করা যাক। এই স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই একটি বাড়ির ফটক। গলি ধরে এগিয়ে গেলে ভেতরে কিছু মানুষের দেখা পাওয়া যায়। পরে জানা যায় এটি একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। নাম লেখা নেই কোথাও। চিকিৎসকের অপেক্ষায় অনেক রোগী, অনেকের অপেক্ষা 5 থেকে 6 ঘন্টা। সরকারি হাসপাতালে তো দেখাইতে পারেন, এখানে কেন আসছেন? দেখাই না, সেখান থেকে বাচ্চা সুস্থ হয় না, আর এই জায়গায় দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওই হাসপাতালে ওষুধ নিচ্ছি, আমার দেখানো আছে, এই ব্যথা কমে না। এই ডায়াগনস্টিকে জরুরি সব টেস্টই হয়। আমাদের উপস্থিতির কারণে ল্যাবের সবাই গা ঢাকা দেয়। কর্মচারীরাও নিজেকে রোগী পরিচয় দেন। এই ক্লিনিকের মালিক কে? আমরা রোগী, আমরা মালিক জানি। কিছুক্ষণ পর এলেন চিকিৎসক, আর তিনি মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেই প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামাল হোসেন মুফতি। এই প্রতিষ্ঠানের মালিককে তা জানতে চাইলে ক্ষেপে যান তিনি। ক্লিনিকটা কার? আমার ক্লিনিক না, আমার ক্লিনিক না, আমার ক্লিনিক না। এক পর্যায়ে তার কর্মচারী ও ভাড়াটে লোক দিয়ে মব তৈরি করেন, উস্কে দেন রোগীদেরও। দেখেন, এই ব্যক্তি সরকারি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ফারুক হোসেন। সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও করতে থাকেন, যা পরে মিথ্যা তথ্য দিয়ে আপলোড করা হয় অনলাইনে। জানা যায় এই প্রতিষ্ঠানের নাম ফ্যামিলি হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। নিজেকে আড়াল করতেই লাইসেন্স করা হয়েছে ডাক্তার কামালের ভাই জাকির হোসেন মুফতির নামে। তবে ফোন নম্বর ও ইমেইল অ্যাড্রেস দেওয়া হয়েছে ডাক্তার কামালের। লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে 2 বছর আগে। আমার সাথে ওর যখন ডিভোর্স হয়ে গেল, দেন এই জন্যে ও ভাইয়ের নামে দিছে, বাট হওয়ার কথা ছিল আমার নামে। ওরা ছিল 3 ভাই, বড় ভাই মারা গেছে, উনি জাকির হোসেন মেজো ভাই, আর ডাক্তার কামাল হচ্ছে ছোট ভাই। একটি উপজেলায় অবৈধ হাসপাতাল ডায়াগনস্টিক আছে কিনা তা দেখার অন্যতম দায়িত্ব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার। কিন্তু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিজের প্রতিষ্ঠানেরই লাইসেন্সের মেয়াদ নেই। কাগজপত্র যদি সঠিক না থাকে এটা আমরা তদন্ত করে দেখব এবং আমরা ব্যবস্থা নেব। এই শুনেছি উনি অফিসকালীন সময় প্র্যাকটিস করেন এবং ওনার MSR এর মালামাল কিনা নিয়েও কিছু ঝামেলা থাকতে পারে। এখানেই শেষ নয়। ডাক্তার কামালের বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালের কোয়ার্টারে বসেই 400 টাকা ভিজিট নিয়ে রোগী দেখতেন, অস্ত্রোপচার করেও নিতেন টাকা। কটায় রুগী আসতো, সকাল 6টা থেকে ও রুগী দেখতো 10টা পর্যন্ত। তো 10টার সময় তো অফিসে যেতে হবে, তখন কি করতো, যারা মনে করেন যে টাকা দিয়ে দিছে প্রেসক্রিপশনগুলো নিয়ে হসপিটালে যে ওগুলো ছেড়ে দিত। আর ওখানেও যদি হসপিটালেও যদি রুগী দেখাইতে চাইতো, তারা ওই যে পিয়নের কাছে টাকা দিয়ে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে চলে যেত। আমরা প্রথম যাইয়ে হসপিটালে পাইছি, ওনারে সরকারি হসপিটালে পাইছি, এই জায়গায় ভিজিট দিয়ে আমরা দেখাইছি। কত ভিজিট? 400 টাকা ভিজিট। কইছে একটাই অপারেশন হইবে, এ জায়গায় আমার অপারেশন 3টাই করছে, 1500 টাকা লাগছে। হসপিটালে ভর্তি দিয়েছে, যে কোনো ওষুধ সাপ্লাই নেই। তারপর শুনলাম যে কামাল স্যার 600 টাকা ভিজিট নিয়ে 2টার সময় দেখবে। কোথায় দেখে? এই যে তার বাসার দোতলায়, দোতলায় নাকি, আমি তো আসিনি কখনো। আমরা অনেক রোগীর দেখা পেয়েছি যে রোগীরা এই পথ ধরে এই ভবনটিতে যান, যেটি এই স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষ। এই স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কামাল হোসেন তিনি এখানে বসেন। এই জায়গাটিতে তিনি সরকারি অবকাঠামোতে বসেই ভিজিট নিয়ে রোগী দেখে থাকেন। জানা গেছে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিম যমুনা ফিরে আসার পর তড়িঘড়ি করে কিছু পরীক্ষা নিরীক্ষা চালু করেন ডাক্তার কামাল।
সেগুলো আবার কিছু গণমাধ্যমে ফলাও করে প্রচারও করেন। প্রশ্ন উঠেছে, তাহলে সেই পরীক্ষা আগে কেন তিনি চালু করেননি? হাসান মিসবাহ, যমুনা নিউজ, মোরেলগঞ্জ, বাগেরহাট। এদিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক সফর করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকাল 11টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন মন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষ, বাসভবন, স্টোর রুম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল হোসেন মুফতির পরিচালিত বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন তারা। এ সময় হাসপাতালে বিভিন্ন পরিত্যক্ত ভবন, এমনকি শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধের স্তূপ দেখতে পাওয়া যায়। এছাড়া চিকিৎসকদের স্বেচ্ছাচারিতা, হাসপাতালের সেবা না দিয়ে ক্লিনিকে রোগী দেখা সহ বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয়ে ঢাকায় ফিরে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অতীতের উদাহরণ দিয়ে লাভ নেই। সারা বাংলাদেশের স্বাস্থ্য সেবাটা আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমরা চাই না কোনো মানুষ বিনা চিকিৎসা মারা যায়। আমরা চাই আমাদের গরিব, নিরীহ, মেহনতি মানুষগুলি আমাদের যতটুকু ফ্যাসিলিটিজ আছে তার ভিতরে তারা সেবা পায়। সংবিধান মেনে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, এমনটাই বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির 36তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে অংশ নেন তিনি। বলেন, স্থায়ী কমিটির বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে দলের ভেতর থেকেই রাষ্ট্রপতি হবেন নাকি বাইরে থেকে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বারবার এই দেশকে ধ্বংস করেছে, আর বিএনপি ক্ষমতায় এসে সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে শুরু করেছে। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপি ডিসিশন হবে, এরপরে জানতে পারবেন। দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে, এটা তো আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি তো এখনো। সীমান্তে আবারও পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ঝিনাইদহের মহেশপুর এবং দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে 15 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে সীমান্ত এলাকার বাসিন্দাদের সাথে এ নিয়ে অপতৎপরতা ব্যর্থ করে বিজিবি। মাঝখানে কিছুদিন বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা। সীমান্ত এলাকার মানুষ যখন ঘুমিয়ে সেই সুযোগে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির বাধায় পণ্ড হয়ে যায় সেই চেষ্টা। ভোরে নীরবতা ভেঙে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে 6 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি। সীমান্তে অবস্থান নিয়ে বিএসএফকে বাধা দিলে পুশিনের চেষ্টা ভেস্তে যায়। পরে ওই 6 জনকে শূন্যরেখার ভারতের অংশে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। এখানে 4টে ছেলে এবং 2টা নারী সহ এখানে আসছিল। এসে এখানে 5-6 ঘন্টা ছিল। থাকার পরে তারা পাকরাইল গ্রামের লোকজন এবং বিডিআর থাকার ইয়েতে তাদের ওই দিকে পাঠাই দেওয়া হয়েছে। অনেকদিন আমাদের এখানে বন্ধ ছিল, 6 জন লোক পার হয়ে আইছে। আসার পরে আমরা এখানে তাদের বিডিআর ছিল, আমরা ছিলাম, তাই কি আমরা ঘুরত দিয়েছি। বিএসএফ এর যে পুশিনের এই তৎপরতা, এই ব্যাপারে বিজিবি অর্থাৎ আমরা সবসময় অত্যন্ত প্রতিরোধ করার জন্য অত্যন্ত তৎপর অবস্থায় রয়েছি এবং আমাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি রয়েছে। একই ধরনের ঘটনা ঘটেছে দিনাজপুরের বিরামপুর সীমান্তেও। ভোরে খেয়ার মাহমুদপুর সীমান্ত দিয়ে 9 জনকে এদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থান নেন। তাদের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। পরবর্তীতে ভুক্তভোগীদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। ইন্ডিয়ার মহিলা ওই দিক থেকে ওরা পার করে দিছে, আমরা তো জানি না। আমার বাংলাদেশের বিডিআররা তো ছাড়ে দিবে না, আটকাইছে। ভারত থেকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, 9 জন সদস্য, টোটাল 9 জন সদস্য। তখন আমরা স্থানীয় সূত্রে খবর পাই। খবর পাওয়ার পরে গ্রামবাসীরা সবাই মিলে আমরা একত্রিত হয়ে জায়গায় তারপর পুশিন ঠেকে দিই। অবৈধ পথে এরা আসবে না এবং আসতে দিবও না। বিএসএফ ওনাদেরকে নিয়ে আসছে, আর আমাদের বাংলাদেশের যারা দেশপ্রেমিক জওয়ান যারা রয়েছে তারা সেটাকে প্রতিহত করার চেষ্টা করছে এবং প্রতিহত করছে। সীমান্ত পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বিজিবি। যে কোনো পুশিন চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে বাহিনীটি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। নোয়াখালীতে দিন দিন বেড়েই চলেছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। সড়ক, বাজার, যানবাহন, এমনকি নিজেদের বাসা বাড়িতেও নিরাপদ নন সাধারণ মানুষ। অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটের পাশাপাশি ঘটছে হত্যার ঘটনাও। বিশেষ করে সংঘবদ্ধ চক্রের তৎপরতায় আতঙ্কে জেলাবাসী। দেশীয় অস্ত্রে সুসজ্জিত একদল ডাকাত একদিনেই নোয়াখালীর কোম্পানিগঞ্জের 3টি বাড়িতে ডাকাতি করে অস্ত্রের মুখে লুট করে নিয়ে যায় নগদ টাকা ও স্বর্ণালংকার, যা ধরা পড়ে সিসি ক্যামেরায়।
শুধু ডাকাতি নয়, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। ডাকাতি ও ছিনতাইকারীরা ব্যবহার করছে নতুন নতুন কৌশল। বাসাবাড়ি থেকে সড়কে বিভিন্নভাবে টার্গেট করে ভুক্তভোগীদের সবকিছু লুটে নেন চক্রের সদস্যরা। অস্ত্রের মুখে জিম্মি করে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী। বোকা ছেলেরা কি করে, তাদের কাছ থেকে মোবাইল নিয়ে যায়, যে টাকা পয়সা সবগুলো নিয়ে চলে যায়, ওটা নিয়ে কেউ প্রতিবাদ করে না। কিছু কিছু লোক দেখা গেছে গ্রাম থেকে আসে বা প্রবাস থেকে আসে, তাদেরকে টার্গেট করে সংঘবদ্ধভাবে 5 থেকে 8 জন লোক তাদেরকে টার্গেট করে ছিনতাই করে। এরা গোড়া গাঁজা খায়, মনে গাঁজা আপনার রাত মনে গাঁজা হাইজাকি করে, ছিনতাই করে এবং কি পিস্তল লইলে ঘুরে, কারে মারবো, কারা ধরবো, কার থেকে ছিনতাই করে নিবো, এই অবস্থা আর কি। আমরা গরিব মানুষ রিক্সা চালাই খাই, এই ডাকাতেরা ধরি আমার থেকেও গাড়ি লই গেছে, আমার ছেলের থেকেও 3টা গাড়ি লই গেছে। দিনের আলোয় হাটবাজার ও ব্যস্ত সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও রাতের পরিস্থিতি আরও উদ্বেগজনক। স্থানীয়দের দাবি, মাদকের টাকার যোগান দিতে কিশোর গ্যাংয়ের সদস্যরাও জড়িয়ে পড়ছেন এসব অপরাধে, যা অনেক সময় রূপ নিচ্ছে প্রাণঘাতী হামলা কিংবা হত্যাকাণ্ডে। 8টার পর থেকে এই ছিনতাইকারীদের রাজ্য হয়ে ওঠে। মাদকের কারণে এই যে খুনগুলা হইতেছে, জায়গায় জায়গায় ছিনতাই হইতেছে। রাতলে চোরে কলে এই বিভিন্ন রকমের জিনিসপত্র, এটা হাঁস মরক আর কারণে তার কিন্তু কালি নিয়ে রয়েছে। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত 45টি চুরি এবং 10টি ডাকাতির মামলা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, এরই মধ্যে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। সন্দেহভাজনদের চিহ্নিত করে পরিচালনা করা হচ্ছে নিয়মিত অভিযান। তো আমরা লিস্ট করে তারা যাতে বাইরে থাকতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করছি এবং আশা করি যে এটা খুব দ্রুতই কমে যাবে, ছিনতাইয়ের ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা আমরা নিচ্ছি। নজরদারি বাড়ানোর পাশাপাশি কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ডাকাতি ও ছিনতাই আতঙ্ক আরও বাড়বে বলে দাবি এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দেশে গচ্ছে উন্নয়নের মহাসড়কে, কিন্তু পটুয়াখালীর বাউফলে রয়েছে এমন একটি গ্রাম যেখানে স্বাধীনতার 55 বছরেও নির্মাণ হয়নি কোনো পাকা সড়ক। বর্ষা এলেই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে উপজেলার ভরিপাশা গ্রামের প্রায় 12,000 মানুষ। কাদামাখা পথে চলাফেরা করে প্রতিনিয়ত নানা দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। পুরোটা পথ জুড়েই কাদামাটিতে একাকার, মানুষের চলাচলের ছাপ স্পষ্ট। পটুয়াখালীর বাউফলের ভরিপাশা গ্রামের এ পথ মারিয়ে প্রতিদিন জ্ঞান অর্জনের স্বপ্ন নিয়ে বিদ্যালয়ে যায় কোমলমতি শিক্ষার্থীরা। জরুরি কাজে এবড়ো থেবড়ো এ রাস্তাই স্থানীয়দের একমাত্র ভরসা। স্বাধীনতার পর কেটে গেছে 5 দশকেরও বেশি সময়, কিন্তু 12,000 বাসিন্দার এই গ্রামে নির্মাণ হয়নি কোনো পাকা সড়ক। বর্ষায় কাদা আর জলাবদ্ধতায় বন্দী হয়ে থাকতে হয় স্থানীয়দের। রোগীকে হাসপাতালে নেয়া কিংবা জরুরি কাজে নৌকাই একমাত্র ভরসা। গ্রামটিতে 7টি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। আমাদের স্কুলে যাইতে অনেক কষ্ট হয়, রাস্তাটা ভালো হলে অনেক ভালো হতো। চোখে দেখিনি যে এখানে আমাদের একরা রাস্তায় মাটি পড়ছে, আমরা বসবাস করি শুধু একাডু কাদার ভিতরে। যদি কোনো মুমূর্ষু রোগী অসুস্থ হয়ে পড়ে তখন তাদেরকে হসপিটালে নিতে নিতেই আপনার পথেই মারা যায়, এরকম অহরহ ঘটনা আমাদের এখানে রয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাতায়াতও অনেকটাই সীমিত। এখানে এত পরিমাণ মাদক বাড়ছে যার কারণে ছোট বড় সবাই মাদকে আসক্ত। এটা নাকি বেরিবাদ পাস হয়েছে ভাইয়া। হ্যাঁ, আমার বয়সের পর্যন্ত এখানে দেখছি 48টা র্যাক পড়ছে ভাই, খালি মাফে। মানুষের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য জানালেন, সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তিনিও। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একটা ওয়ার্ড কোনো পাকা সড়ক নির্মাণ হয়নি, ইভেন ইটের সুলিংও হয়নি। তো সেটা দেখার পর থেকে আমরা উপজেলা ইঞ্জিনিয়ার যে অফিস এবং পিআর অফিস, এই 2 অফিসকে আমি নির্দেশনা দিয়েছি। এটা বিশেষ কোনো বরাদ্দের আওতায় আমরা নিয়ে আসার ব্যাপারে পরিকল্পনা করছি। কিছু কথাও হয়েছে, যতটুকু অনুধাবন করছি যে এ ব্যাপারে সামগ্রিক প্রচেষ্টা এবং সরকার এটার সাথে একমত পোষণ করেছেন। উন্নয়নের গল্প যখন দেশের প্রতিটি প্রান্তে, তখন 6 কিলোমিটার পাকা সড়কের অপেক্ষায় ভরিপাশা গ্রামবাসী। সড়কটি পাকা হলে কৃষি, শিক্ষার অগ্রগতি সহ এলাকার অর্থনীতিও চাঙ্গা হবে আশা স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ সহ 7 শিক্ষককে একযোগে বদলির প্রজ্ঞাপনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সকাল 11:30টার দিকে ক্যাম্পাসে কুমিল্লা সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা অভিযোগ করেন, কলেজটিতে এমনিতেই শিক্ষক সংকট রয়েছে, তার মধ্যে নতুন শিক্ষক নিয়োগ না দিয়েই একযোগে 7 শিক্ষকের বদলি করায় ছাত্রীদের শিক্ষা কার্যক্রমের বিরুদ্ধে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আদেশ প্রত্যাহার করে দ্রুত ওই 7 শিক্ষককে পুনর্বহালের দাবি জানান শিক্ষার্থীরা। তবে এই সময় কর্মসূচি না করার আহ্বান জানান কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসিন। গত 13 জুলাই ভারী বৃষ্টির কারণে তৈরি জলাবদ্ধতায় হাঁটু পানি মারিয়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে পরীক্ষা দিতে যান। বিষয়টি নিয়ে দেশে ব্যাপক সমালোচনা হয়। পরে 23 জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ সহ 7 শিক্ষকের বদলির আদেশ জারি করা হয়। লিখিত নোটিশ দিয়েছিল, তাহলে তার আগে থেকে কেন যথাযথ স্টেপ নিল না? আর জলাবদ্ধতা তো জনগণের কারণে হচ্ছে, সরকারের প্রপার পদক্ষেপ না নেওয়ার কারণে হচ্ছে। তাহলে আমাদের 7 শিক্ষকের দোষ কোথায়? আমাদের কলেজে এমনিতেই শিক্ষক সংকট, তার উপরে যদি শিক্ষক উল্টা বদলি হয় সেটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। আমাদের কোনো বিকল্প না দিয়ে একসাথে 7 জন শিক্ষককে নিয়ে যাওয়া, এটা কি একটা প্রাণঘাতী সিদ্ধান্ত নয় কি? নড়াইলের কালিয়া উপজেলা জয়নগর ইউনিয়ন পরিষদের 1 নম্বর ওয়ার্ড সদস্য মনিমিয়া শেখকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে নিহতের দাফন শেষে উপজেলার নড়াগাতি থানার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজন সহ এই এলাকার 2 শতাধিক নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধনকারীদের দাবি, মনিমিয়ার হত্যাকারীরা এর আগেও কয়েকজনকে হত্যা ও নির্যাতন করেছে, কিন্তু দৃষ্টান্তমূলক বিচার হয়নি তাদের। তাই অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানায় তারা। রাজবাড়ীর প্রধান ডাকঘরে শতাধিক গ্রাহকের প্রায় 1 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। লেটার রাইটার শিহাব মৃধার দিকেই অভিযোগের তীর। ভুক্তভোগীদের দাবি, এই ঘটনায় তৎকালীন পোস্টমাস্টার সহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা কর্মচারীরও যোগসাজশ ছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিদায় পোস্টমাস্টার। এ ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করেছে ডাক বিভাগ। এই যে 2 লাখ টাকা দিছি, মনে করেন যে ভবিষ্যতের কথা চিন্তা করে 2 লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে গিয়েছিলেন রাজবাড়ীর হালিমা বেগম, কিন্তু সার্ভার জটিলতার অজুহাতে একটি রসিদ দিয়ে টাকা জমা রাখেন লেটার রাইটার শিহাব মৃধা। 3 মাস ঘোরানোর পর হালিমা বেগম জানতে পারে জমা দেয়া অর্থ ডাকঘরের হিসাবে ঢোকেনি। পুরো টাকা নিয়েই চম্পট দিয়েছে শিহাব মৃধা। শুধু হালিমা নয়, এমন প্রতারণার শিকার রাজবাড়ীর প্রধান ডাকঘরের অন্তত 60 জন গ্রাহক। তাদের অভিযোগ, তৎকালীন পোস্টমাস্টার সহ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর যোগসাজশ ছাড়া অর্থ আত্মসাৎ সম্ভব নয়। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দ্রুত আমানতের টাকা ফেরতের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। 50,000 টাকা রাখছি, শিহাব বলছে যে সবকিছু কমপ্লিট, 2 সপ্তাহ পরে এসে বই নিয়ে যাবেন। পরে 2 সপ্তাহ পরে ফোন দিয়ে যোগাযোগে পাইনি। কাউন্টার থেকে বলবে যে টাকাটা এখানে জমা দিয়েন আর কাগজপত্র সবকিছু ওখানে দেন, ও করে দিবে। তাহলে তো এখানে তো আমার মনে হচ্ছে যে তাহলে তো এখানে এরা জড়িত। আমরা বাসায় রাখতে পারি না, সরকারি জায়গায় রাখতে পারি না, আমরা টাকাটা রাখবো কোথায়? কর্তৃপক্ষ যদি যথাযথ পদক্ষেপ নিত বা তারা যদি একটু অ্যালার্ট থাকতো, তাহলে এ ধরনের দুর্ঘটনা হতো না। ঘটনা জানাজানি হলে গত 12 জুলাই কুষ্টিয়া বিভাগীয় ডাক কার্যালয়ের কর্মকর্তারা তদন্তে গিয়ে অভিযুক্ত শিহাবকে ডাকঘরে পেলেও তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেনি। এরপর থেকে আত্মগোপনে শিহাব। তার ছোট ভাই মাহবুব মৃধার দাবি, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা হোক। এই ঘটনাটার মূলত আসলে ওই শুনতেছি যে সব ঘটনা ঘটছে পোস্ট অফিসে, তো এই ঘটনা যদি ও বা ওরা কারা কারা ঘটাইছে, ওর সাথে জড়িত কারা বা ও একলা জড়িত কিনা, এসব তদন্ত সবার বিচার হোক। যারা এইসব কাজের সাথে জড়িত সবার বিচার হোক, আমিও চাই সবারই বিচার হোক। তৎকালীন পোস্টমাস্টারের দাবি, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। আর বর্তমান পোস্টমাস্টার বলছে, তিনি যোগদানের পর অর্থ আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। কারণ আমি তো 2 দায়িত্বে কাজ করতাম, তো আমরা আমার কাছে যেগুলো আছে আমি সেগুলো সই করে কাউন্টারের নাম্বার ফেলে টাকা পয়সা ক্লিয়ার করে বইটা দিয়ে দিচ্ছি, এইটুকু জানি। আর উনি যে বাড়িতে কি করেছে এইটা আমার জানা নেই। পরবর্তীতে আমরা যখন এটা উদ্ঘাটন করতে পেরেছি, তারপরের থেকে সে আর অফিসে আসছে না, তার ফোন বন্ধ, তাকে আর পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি। ঘটনার পর কুষ্টিয়ার ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় এবং খুলনা সার্কেল পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আত্মসাৎ হওয়া টাকার সার্বিক তথ্য উদ্ঘাটনের নির্দেশনা দেওয়া হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অসহায় এক ব্যক্তির জমি দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। সকালে 9 জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী মামুন মিয়ার ভাই আলী হোসেন। মামুনের দাবি, লক্ষা শিবলিয়া মৌজায় তার মালিকানাধীন 9% জমি 18 বছর ধরে ভোগ দখল করছেন তিনি। বাড়ি নির্মাণের জন্য 22 জুলাই জমিতে বালি ভরাট শুরু করেন। অভিযোগ, এ সময় রয়্যাল পার্টিকেল মিলের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ ইসার নির্দেশে একদল লোক সেই কাজে বাধা দেয়।
তারা জমিটি কোম্পানির দাবি করে। পরবর্তীতে ওই রাতেই জমির সীমানা প্রাচীর ও পিলার ভেঙে ফেলে অভিযুক্তরা। পরে সেখানে একটি সাইনবোর্ড ঝুলিয়ে জমি দখলের চেষ্টা চালানো হয়। এ বিষয়ে কথা বলতে অভিযুক্তের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। দেশের অন্যতম বৃহৎ ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে সরবরাহ কমেছে কয়েক গুণ। এতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে রূপালী মাছের দাম। সরবরাহ কম হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও আড়তের শ্রমিকরাও। তবে কেন কমছে ইলিশের উৎপাদন, এর কারণ অনুসন্ধানে মাঠে নেমেছেন বিশেষজ্ঞ দল। চলছে ইলিশের ভরা মৌসুম, বেড়েছে জেলেদের ব্যস্ততা, তবুও আশানুরূপ মাছের দেখা নেই নদীতে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা চেষ্টার পরেও অনেকেই ফিরছেন প্রায় খালি হাতে। কয়েক বছর আগেও এ সময়ে চাঁদপুরের মাছঘাটে প্রতিদিন 1 থেকে 1,500 মণ ইলিশের বেচাকেনা হতো। তবে এবার বাজারে আসছে না 100 মণ মাছও। সরবরাহ কমে যাওয়ায় 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় 3,000 টাকায়। মৎস্যজীবীরা বলছেন, নির্বিচারে জাটকা নিধন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার, নাব্যতা সংকট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নদীতে ইলিশের স্বাভাবিক চলাচলে বাধা তৈরি করছে। সরবরাহ কম হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও আড়তের শ্রমিকরা। টাকা অধীনে সবকিছু ধরে এলায়, প্রশাসন জায়গা জায়গা দিয়া প্রশাসনে দৌড়িয়া টাকা খায়, নদী গেছে শুকায়া। এই কারণে গাঙ্গ স্রোত হইতে পারে না, স্রোত বেশির কারণে ইলিশ মাছ বেশি হয়, কিন্তু স্রোত নাই, ইলিশ মাছও জন্ম হইতে পারে না। ছোট বড় সব কারেন্ট দানা মূলত বাদ করে দিলে আবার শাবক ইলিশ মাছ দৈবন দেশ হয়তো আমরা ফাইতাম। অন্যান্য বছরের তুলনায় এবার মাছ কম, গত বছরও কম হয়েছে, কিন্তু তার চেয়েও বেশি কম এই বছর। আর এই কম হওয়ার কারণে আসলে ব্যবসায়িকরাও অনেক সমস্যার মধ্যে আছে। পরিসংখ্যান বলছে গত 2 বছরে দেশে ইলিশের উৎপাদন কমেছে 42,000 মেট্রিক টন। তবে জেলা মৎস্য কর্মকর্তার দাবি, বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও ইলিশ সম্পদের উন্নয়নে বিশাল নদী অঞ্চলে কাজ করছেন তারা। আমাদের অভিযান আমরা প্রতিনিয়ত চলমান রেখেছি। কিছু বিচ্ছিন্ন ঘটনা যেগুলো জেলে মানে না, তাদেরকে তো আমরা আমার অভিযানকালীন সময় মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ধরে নিয়ে আসা এবং তাদের শাস্তি দেওয়া হয়। এদিকে সংকটের প্রকৃত কারণ অনুসন্ধানে এরই মধ্যে কাজ শুরু করেছে 5 সদস্যের একটি বিশেষজ্ঞ দল। গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জ, অর্থাৎ কিছু তাপমাত্রা বৃদ্ধি, পানি প্রবাহ কমে যাওয়া এবং লবণাক্ততা ধেয়ে আসা, সিলটেশন, বালু উত্তোলন, তাদের মাইগ্রেটরি রুট বাধাগ্রস্ত হচ্ছে। জেলার মেঘনা ও পদ্মা নদীতে ইলিশ সহ বিভিন্ন মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় 1,200,000 জেলে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, আর এই ছিল সংবাদ সারা দেশে।